আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিবারের মতো আপনাদের কাছে আমরা একটা সম্পূর্ণ নতুন আয়োজন নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি স্পট। সেটি হচ্ছে আমাদের সবার পরিচিত ঢাকার যে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি স্পট হচ্ছে একটা নাম্বার ওয়ান জামদানি শাড়ির যে স্থান, সেটি হচ্ছে ঢাকার খুবই কাছে। এটি হচ্ছে তারাবো ইউনিয়নের বরাবো নামক স্থান, অনেকটা নারায়ণগঞ্জের কাছে, এবং একই সাথে পানামা শহর, যে পুরনো যে ঐতিহ্যবাহী শহর, এবং তার সাথে হচ্ছে আমাদের সোনারগাঁও ভ্রমণ। তো বলে নেই, এখানে আসতে আপনাদের যা করতে হবে, প্রথমেই মোহাম্মদপুর থেকে যে কোনোভাবে আপনার যে কোনো একটা বাসে গুলিস্তান চলে আসবেন। গুলিস্তান থেকে গ্লোরি নামক বাসে আপনারা সরাসরি চলে আসবেন বরাবো নামক স্থানে। বরাবো থেকে পায়ে হেঁটে বা রিক্সা যোগে মাত্র 10 টাকায় আপনারা এখানে চলে আসতে পারবেন। তো খুবই মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম। এই হচ্ছে সেই জামদানি পল্লী। জামদানি পল্লীতে আমরা এখন ঢুকে জাস্ট প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন জামদানি পল্লী আসলে কালক্রমে অনেকটা জামদানি পল্লীর যে চেহারা তাও চেঞ্জ হয়ে গেছে। আগে অনেকটা গ্রামীণ যে পরিবেশ ছিল, জামদানি সেট আপ থেকে শুরু করে সব কিছু গ্রামীণ একটা পরিবেশ ছিল, কিন্তু কালক্রমে অনেকটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এখন মোটামুটি সর্বত্রই টিন সেট বা হাফ সেমি পাকা যেটা বলি আমরা, এরকম একটা টিন সেট ঘর বা সেটা আমরা দেখতে পাই। তো এটি হচ্ছে মূলত জামদানি পল্লী। তো বলে রাখি, এই জামদানি পল্লীর দুই পাশে অসংখ্য গলি রয়েছে। দুই পাশে অসংখ্য গলি রয়েছে। তো আমরা বেশ কয়েকটা দোকান ঘুরলাম। তো এই হচ্ছে পুরো জামদানি পল্লী। আমরা শর্টকাট আপনাদের দেখালাম। এটি সিরিয়ালে অনেকগুলো গলি আছে, গলির ভিতরে এবং বাহিরে সোজা যে গলিগুলো দেখতে পাচ্ছেন, যে পুরোটাই জামদানি গলি গ্রাম। এখন আমরা জামদানি পল্লী থেকে বের হই, আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে পানামনগর। তো পানামনগর যেতে হলে আপনি কি করতে হবে, বরাবো থেকে আপনারা সরাসরি চলে আসবেন কাঁচপুর ব্রিজে। এখান থেকে লেগুনা যোগে মাত্র 10 থেকে 20 টাকা ভাড়া। সেখান থেকে কাঁচপুর ব্রিজ থেকে সরাসরি সোনারগাঁও আমরা উঠলাম বাসে চড়ে চলে আসলাম সোনারগাঁও। তো এই হচ্ছে সোনারগাঁওয়ের মূলত এন্ট্রান্স। তো আমরা প্রথমে পানামনগর ভ্রমণ করলাম, কারণ পানামনগর থেকে সোনারগাঁও আমাদের যাওয়ার চিন্তা ভাবনা। এই হচ্ছে পানামনগর। এটি হচ্ছে পানামনগরের প্রবেশদ্বার। আর ঠিক এই রাস্তা থেকে আমরা সোনারগাঁও হয়ে পানামনগর ঘুরেছি। তো সোনারগাঁও মেইন রাস্তা, হাইওয়ে রাস্তা আসলে মাত্র 20 থেকে 30 টাকার মধ্যে আপনারা পানামনগর চলে আসতে পারবেন। তো পানামনগরটি হচ্ছে প্রবেশদ্বার, সাথে আমার পরিবার, আমার ছোট ছেলে, আমার ওয়াইফ, আমার আর বড় ছেলে, সবাইকে দেখতে পেলেন। এটি হচ্ছে এন্ট্রান্স। তো ভিউয়ার্স, পানামনগরের ইতিহাস না বললেই না। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। সোনারগাঁও হচ্ছে অবশ্যই রাজধানী। সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায়। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসতো বিভিন্ন ধরনের থান কাপড়, আবার মাঝে মাঝে দেশ থেকেও মসলিনের কাপড় যেত। তাই শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই প্রচুর পালতোলা নৌকা ভিড় করত। ঠিক ওই সময়টাতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক একটা স্থাপত্যই গড়ে ওঠে পানামনগরী। এটি হচ্ছে সেই পানামনগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসেছিলেন, এই নীলের বাণিজ্য কেন্দ্রই ছিল এই পানামনগরীতে। ডব্লিউ হান্টারের অভিমত হলো, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁও রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে আসলে পড়ে না। তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয় আসলে। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁয়ে প্রাচীন শহর ছিল এই পানামনগর। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই, আসলে এটি সত্যি প্রমাণিত হয়। এদিকে প্রচুর ঔপনিবেশিক ধাঁচের কিছু দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, আমার ভিডিওতে আপনারা দেখলেন।
এই বাড়িগুলো বেশিরভাগই ঊনবিংশ শতাব্দীর দিকে। মূলত পানাম ছিল বাংলা সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। আচ্ছা, তাদের ব্যবসা ছিল মূলত ঢাকা কলকাতা জুড়ে, তাদের ব্যবসা ছিল বেশি। তারাই তোলেন এই নগরীটা, তারাই মূলত গড়ে তোলেন। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল ছিল, যেটি এখন বিলুপ্ত বর্তমানে। দুলালপুর পুর ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় আসলে পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। আর না বললেই না, বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। এই পানাম নগরীর প্রত্যেকটা বিল্ডিং, দেয়াল, পরিবেশ সবকিছু দেখলে বোঝা যায় যারা এগুলো নির্মাণ করেছিলেন তাদের রুচি, অবশ্যই রুচি না বললেই না, তাদের রুচি, কৃষ্টি, কালচার সবকিছু এলো অসাধারণ। প্রতিটা বিল্ডিং এর মধ্যেই রয়েছে কিছু স্মৃতিচারণা, মানুষের পুরনো সংস্কৃতি। আসলে আমি নিজে ব্যক্তিগতভাবেই কোনো ঐতিহাসিক স্থানে আসলেই আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাই। আমি ভাবতেই পারি না যে এই নগরীতে, এই দেয়ালে একটা সংস্কৃতি, একটা সভ্যতা ছিল, মানুষ হেঁটেছিল, মানুষের পদচারণা তুলেছিল, মানুষের সুখ দুঃখ, আনন্দ ফুর্তি, বেদনা, প্রতিটা ইটের গাথায় গাথায় রয়েছে মানুষের স্মৃতি। তো আজকে পুরা এরিয়া জুড়ে হলো শ্মশান নীরবতা। প্রতিটা দেয়ালের কাছে আমরা কান টানলেই শুনতে পারি সেই মানুষের স্মৃতি, তাদের হাহাকার, কম্পন, ভালো লাগা, খারাপ লাগা, হৃদয়ের বিস্তৃত কথা। মনে হয় তারা অনেক কিছু বলে যেতে চায় এখনো। একটা প্রবাদ আছে, আমি প্রতিবারই বলি, হিস্ট্রি ডাজ নট ক্রিয়েট ইটসেলফ, ম্যান ক্রিয়েটস দ্য হিস্ট্রি। আসলেই তাই। প্রতিবারই কোনো না কোনো হিস্টোরিক্যাল প্লেসে গেলে আমার এটা মনে পড়ে এই প্রবাদটা, কত শৌখিন ছিল তখনকার মানুষ, তাদের সভ্যতা, কৃষ্টি, কালচার, ভালো লাগা, সুখ দুঃখ, কত কিছুই না রয়েছে প্রত্যেকটা ইতিহাসের সাথে জর্জরিত। তো এটি হচ্ছে উত্তর দক্ষিণ পাশ। আমরা মোটামুটি আমাদের ভিডিওতে ক্যাপচার করে নিলাম দুই পাশেই। তো বিভিন্ন বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরনো, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়েই, প্রত্যেকটা দালানেই অসংখ্য স্মৃতি রয়ে গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকে পানাম নগরীর মোটামুটি যতটুকু ক্যাপচার করতে পারলাম আমরা তাই দেখালাম। তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি যতটুকু পারি আমার পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। আর সময়ের স্বল্পতার কারণে আমরা আজকে সোনারগাঁও যেতে পারলাম না, তবে এটার খুব কাছেই হচ্ছে সোনারগাঁও। তো একই সাথে আপনি তিনটা জায়গা, জামদানি পল্লী, সোনারগাঁও এবং পানাম নগর ঘুরতে পারবেন। ধন্যবাদ।